ভালোবাসার মাস শুরু হয়ে গেছে। খুব তাড়াতাড়ি ভালোবাসার দিনও চলে আসবে 14 ফেব্রুয়ারি। ভালোবাসা এমন একটা অনুভূতি, সেটা হয়তো ভাষায় আমি পুরোপুরি প্রকাশ করতে পারবো না। আমি কেন, কেউ হয়তো পুঙ্খানুপুঙ্খভাবে ওইরকমভাবে যে গভীরতা আমরা হয়তো ডিসক্রাইব কোনোদিনও করতে পারবো না। তো আজকেও একটি ভালোবাসা নিয়ে ঘটনা আছে, যেটা তিন্নি পাঠিয়েছে। কিন্তু এই ভালোবাসার মধ্যে না কোথাও একটা বিষণ্ণতা রয়েছে। এই ভালোবাসার মধ্যে কোথাও না কোথাও কিছু ভুল যেটা আমরা করে নেই আবেগের বশে, সেটার থেকে হয়তো কোনো না কোনো দিক দিয়ে আমাদেরকে সাবধান হতে হবে। সেটাই একটা উদ্দেশ্যে এই ঘটনাটা আপনাদের কাছে শেয়ার করা আমার, এবং তিন্নি আমাকে ঘটনাটা পাঠিয়েছে। তো চলুন শুরু করি। কিন্তু প্রথমে নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের জীবনের 1001 গল্পে। তো যদিও 1001 গল্প নাম দিয়েছি জীবনের 1001 গল্পে, কারণ এখানে নানা রকম রূপ, নানা রকম জীবনের ঘটনা বা গল্পগুলি যেগুলি আপনাদের জীবনের সঙ্গে জড়িত, আপনারা কিন্তু আমার সাথে শেয়ার করে থাকেন। এবং যারা ভাবছেন যে পাঠাবেন, তো পাঠিয়ে দিতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 8011006740, নতুবা আমাদের মেইল আইডি কথায়গল্প@gmail.com। কথায় গল্প কেন রেখেছি, মেইন চ্যানেলেরটাই রেখেছি। একটাই রিকোয়েস্ট করবো, যারাই পাঠান না, জাস্ট একটা যারা পাঠাচ্ছেন ওরকমভাবেই মেনশন করে পাঠাচ্ছেন যে হ্যাঁ এটা 1001 গল্পের জন্য। স্টার্টিংয়ে বলে দিলে আমার আর অসুবিধা হবে না, কারণ ওখানেও তো অনেক ঘটনা আসতে থাকে। তো চলুন তাড়াতাড়ি আমি এই ঘটনাটা শুরু করি। তো অ্যাকচুয়ালি এখানে না আমি কিছুই মেনশন করবো না, কোন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। কারণ জানেন তো, আমি এটা মনে করি মানুষের কোনো জাতি ধর্ম মানবিকতা বা মনুষ্যত্বের কোনো জাতি ধর্ম হয় না। এবং ভালো মন্দের সকলের মধ্যেই আছে। যেমন ছেলেদের মধ্যে ভালো মন্দ আছে, খারাপ ছেলে ভালো ছেলে আছে, ঠিক তেমনই মেয়েদের মধ্যেও কিন্তু খারাপ মেয়ে বা ভালো মেয়ে আছে। তো এখানে আমি দুজনের ঘটনা তুলে ধরতে চেয়েছি, বা যেটা আমাকে তিন্নি শেয়ার করেছে, দুটো ডিফারেন্ট কাস্টের ছেলে এবং মেয়ের ঘটনা। তো অ্যাকচুয়ালি যার ঘটনা সেটা হলো তিন্নির খুব ক্লোজ ফ্রেন্ড অনামিকা বলে বলছি। তো অনামিকা একটা ভিন্ন সম্প্রদায়ের মেয়ে, এবং তিন্নিরই আরেকজন ফ্রেন্ড আছে যার নাম হলো মিতা। মিতার দাদা সঙ্গে এই অনামিকার একটা অ্যাফেয়ার হয়। তো মিতার দাদা ওনাদের থেকে তিন্নিদের গ্রুপেরই কিন্তু অনামিকা ছিল, হ্যাঁ, একই ক্লাসে পড়তো। তো মিতার দাদা ওদের থেকে 2-3 বছরের সিনিয়র ছিল। আর ওদের এই অ্যাফেয়ারটা নাকি ক্লাস 5 থেকে শুরু হয়। বুঝতে পারছো, যখন আমার তো মনে হয় ক্লাস 5-এর অ্যাকচুয়ালি ভালোবাসার মিনিংটাও হয়তো ভালো করে জানা ছিল না, তখন থেকে হয়তো হয় না একটা ইনফিচুয়েশন। তো সেটাই আর কি শুরু হয়ে গেছিল। এবং আস্তে আস্তে 3 বছর পর সেটা তিন্নি এবং তিন্নির যে ফ্রেন্ড মিতা ওরা জানতে পারলো, এবং মিতা এটাকে কিন্তু সাপোর্ট করেছে। জানো তো, প্রথম বলছে আমারই তো বন্ধু, হোক না, কাস্ট ডিফারেন্ট হয়েছে তো কি হয়েছে, হ্যাঁ ও তো কত ভালো মেয়ে, কিছু প্রবলেম হবে না। কিন্তু তিন্নি জিজ্ঞেস করেছিল তোদের ফ্যামিলিতে প্রবলেম হবে না তো? কারণ কি ওদের ফ্যামিলিতে মিতাদের ফ্যামিলিতে জাতপাত নিয়ে প্রচন্ড একটা গোঁড়ামি ছিল, যেটা তিন্নি জানতো। তো তখন নাকি মিতা বললো যে না না, ওইগুলি আজকাল কেউ মানে না, হ্যাঁ ওইগুলি আজকাল কেউ মানে নাকি, এরকম ভাবে নাকি তিন্নিকে অ্যান্সারটা দিয়েছিল। তো ঠিক আছে, ভালো কথা। তো আস্তে আস্তে ওদের রিলেশনটা এগোচ্ছে, এবং ওদের রিলেশনটা তিন্নি যেমন বললো যে যেন খুব সুন্দর ছিল, দেখা যে হতেই হবে এমন কিছু না। মাঝে মধ্যে হয়তো এটা ধরো 2008-9 থেকে শুরু হয়েছে, 2012-র ঘটনা বলছি, যখন 12-তে অলরেডি ওদের তিন্নিরা ম্যাট্রিক কমপ্লিট করে 11-এ উঠেছে। এবং মিতার দাদা উনি আর কি কম্পিটিটিভ এক্সাম দিচ্ছিলেন, অ্যাকচুয়ালি মেডিকেলে ট্রাই করছিলেন। তো ওটা পড়াশোনার জন্য উনি কিন্তু কলকাতায় শিফট হন আর কি, ওই কোচিং বাগেরা থাকে না। তো ওদের রিলেশনটা নাকি ওই অবধি এরকম ছিল যে দেখা হতে হবে এরকম না, সপ্তাহে একদিন দেখা হলে হলো, কুশল বিনিময়, ফোনে কথাবার্তা, ওই রকম টাইপের খুব সুন্দর একটা হেলদি রিলেশন। এবং দুজনেই নাকি খুব সিরিয়াস ছিল এই রিলেশনটাকে নিয়ে, যে অ্যাটলিস্ট এটাকে বিয়ে অবধি ওরা পৌঁছাবে। তো অনামিকার এক দাদা ছিল, দাদাও আস্তে ধীরে নাকি রিলেশনের ব্যাপারে জানতো, কিন্তু দাদা কিন্তু ওটার খিলাফ ছিল না। দাদা ওদেরকে সমর্থনই দিয়েছিল যে হ্যাঁ যদি ওরা ম্যাচিওর হয়ে এটাকে বিয়ে অবধি এগোতে চায়, আমি ওদের সঙ্গে আছি। খুব ভালোভাবে এগোচ্ছে। তো আমি তো বললাম যে ও মেডিকেলে কোচিং করতে মিতার দাদা এখানে চলে এসছে। এবং ওখানে জানো তো আস্তে ধীরে মেয়েটার মা অনামিকার মামার বাড়ি প্রচণ্ড গোড়া ছিল ওদের ধর্ম নিয়ে, ওদের কালচার নিয়ে, হ্যাঁ।
যখন মানে ওদের রিলেশনটা জানতে পারলো, প্রচণ্ড নাকি ঘরে উৎপাত হয়েছে এবং ওকে বলেই দিয়েছে যে আমরা আমাদের সম্প্রদায়ের বাইরে তোমাকে বিয়ে দেবো না, সো বি কেয়ারফুল, ওই ছেলের সঙ্গে তুমি দেখাশোনা করবে না, করবে না, হ্যান ত্যান অনেক কিছু আর কি হয়েছে, ঠিক আছে। তো ওই সাময়িকভাবে তো অনামিকার সবাই মানে হ্যাঁতে হ্যাঁ মিলিয়েছে, কিন্তু মনে মনে জানতোই যে ও ওই ছেলেটাকে তো ভালোবাসে, এই ছেলেকে ছাড়াও বিয়ে করবেই না, এটা কিন্তু ও মনে মনে ডিসাইড করেই রেখেছিল, ঠিক আছে। তারপর আস্তে আস্তে তো ভেবেছি মেয়ে ভুলে গেছে, কিন্তু মেয়ে ভুলেনি, ছেলেও ভুলেনি, রিলেশনটা এগোচ্ছে, ফোনে ফোনে কথা হতো, যেহেতু ও তো অনামিকারা তখন নর্থ বেঙ্গলে থাকতো। তো তোমার অনামিকা জুলজি পড়তে কলকাতায় শিফট হয়, তো ফ্যামিলিও কোনো অবজেকশন করে না, জানি তো অনামিকা তো ওই রিলেশনে নেই, অবজেকশন করেনি, চলে এসে। এবং তখন নাকি মিতার যে দাদা, যার সঙ্গে ওনার রিলেশন ছিল অনামিকা, সে একটা 1 BHK-তে থাকতো আর কি, হ্যাঁ, তোমার ব্যারাকপুর সাইডে ওই দিকে। অ্যান্ড ততদিনে নাকি উনি BDS এর মানে চান্স পেয়ে গেছেন, মানে ডেন্টাল পড়ার জন্য উনি মানে অ্যাডমিশন নিয়েছেন। আর উনি নাকি খুব ভালো স্টুডেন্ট ছিল, ইনফ্যাক্ট অনামিকা খুব ভালো স্টুডেন্টই ছিল, হ্যাঁ। তো কি হয় বলতো, যখন আর কি এতদিন ধরে রিলেশন, তো আস্তে আস্তে অনামিকা এই ধরো উইকেন্ডে স্যাটারডে সানডে তোমার ওর দাদা মানে মিতার দাদার সঙ্গে দেখা সাক্ষাৎ করতে লাগলো। এখন আস্তে আস্তে ওই রুমে স্টে করতে লাগলো। অ্যান্ড বুঝতেই পারছো, যখন ও 12-এ, তখন হঠাৎ একদিন মিতা তিন্নিকে বলছে যে জানিস খুব একটা বাজে একটা জিনিস হয়ে গেছে। বলছে কি? বলছে যে অনামিকা প্রেগনেন্ট। তো বলছে অনামিকা প্রেগনেন্ট মানে? ও ক্লাস 12 মাত্র পাস করে গ্র্যাজুয়েট, মানে আমি তো বললাম পড়তে গেছে, এখন কি করে প্রেগনেন্ট হয়ে যায়? তো আস্তে আস্তে অমিতা ঘরে জানতে পারলো, এবং ওরা পুরোপুরি কিন্তু অপোজ, এই ভিন্ন সম্প্রদায়ের মেয়েকে আমরা ঘরে উঠাবো না, তুলবো না, এই শুরু হলো। আর আমি তো বললাম অনামিকার দাদাও এই রিলেশনের ব্যাপারটা জানতো, উনি অ্যাগ্রি ছিলেন। তো একদিন নাকি অনামিকা মানে ওই ওনার যে মানে ফিয়ন্সি ছিল, ফিয়ন্সিই বলবো, প্রেমিক, অনেক ওনাকে বোঝানোর চেষ্টা করেছে। তো উনি নাকি ডাইরেক্ট বলে দিয়েছেন এখন তো তোমার এটা অ্যাবর্ট করতে হবে, কারণ আমি এখনো জাস্ট পড়ছি, আমি সেটেল ডাউন হইনি, আমি তোমাকে বিয়ে করে কোথায় রাখবো, হ্যান ত্যান, মানে কি বলবো আর। তো ও তো এমনি একটা মেয়ে, দেখো একটা মেয়ের যখন এরকম কিছু হয়ে যায় না, মানে এরকম একটা পজিশনে চলে আসে যেখানে ও জানে যে পেছনে ওর সাপোর্ট দেওয়ার মতো কেউ নেই, ওর মা বাবা এটার পুরোপুরি এগেনস্টে ছিল, ওর মামার বাড়িটা কীরকম এগেনস্টে ছিল। তো ওই জায়গায় একটা মেয়ে মানসিকতা কোন পর্যায়ে দাঁড়াতে পারে, জাস্ট একবার ভেবে দেখো তো। আমিও তো মেয়ে, যারা মেয়েরা দেখছো, ইনফ্যাক্ট ছেলেরা, আমরা মানবিকতার খাতিরে আমরা সবাই ভাবতে পারি না, ওই সিচুয়েশনটার কথা তো ভাবতেই পারি। তো তখন কি হয়েছে, অনামিকার দাদা গেছে, হ্যাঁ। তো তখন বলছে যে তুমি এখন বলছে তো যখন আমার বোন আসতো, তোমরা যখন নাইট স্পেন্ড করেছো, তখন কি তোমার এই কথা মনে পড়েনি? তখন যেন তো আরেকটা কথা বললো যে না, আমি তো জানতামই আমাদের ঘরের থেকে তো এই রিলেশন মানবেই না, ওর আমার সঙ্গে এগোনো উচিত হয়নি। তার মানে ভাবো জাস্ট ছেলেটা কিরকম ভাবে, মানে কি বলবো, 360 ডিগ্রি অ্যাঙ্গেল পুরোপুরি ঘুরে গেছে। অ্যান্ড মেয়েটার কাইন্ড অফ, আমি কি বলবো, এটাকে সর্বনাশ বলা যেতেই পারে, বলবো কি, ওটা করে অ্যান্ড ও একদম পুরোটা বেঁকে বসলো। তখন অনামিকার দাদা বললো যে তুমি কি জানতে না, তুমি আমার বোনের সঙ্গে নাইট স্পেন্ড করার আগে, এত বছর রিলেশনটা এগিয়ে নিয়ে যাওয়ার আগে কোনোদিনও তোমার ফিল হয়নি যে তোমার ঘরের মানুষ মানবে না? তো যাই হোক, যেহেতু এটা এমন একটা ব্যাপার ছিল না, আলটিমেটলি অনামিকাকে কিন্তু সেটা অ্যাভয়েড করতে হয়েছে বাচ্চাটাকে, হ্যাঁ। অ্যান্ড বুঝতেই পারছো এই রিলেশনটা তো প্রশ্নই ওঠে না, ছেলেটাই যখন এরকম। তো তারপর যাই হোক, আস্তে আস্তে দেখো প্রত্যেকটা ক্ষতস্থানই ভরার জন্য কিছু সময় লাগে, অনামিকারও লেগেছে। অ্যান্ড তিন্নি যেন একটু মনে মনে একটু ক্ষুণ্ণ অনামিকার প্রতি, কারণ অনামিকাকে কিন্তু বারবার মানা করেছিল, তিন্নি মানা করেছিল। ইনফ্যাক্ট ওই যে মিতা, যার দাদার সঙ্গে ওর অ্যাফেয়ার ছিল অনামিকার, মিতা কিন্তু এটাকে হাওয়া দিয়েছে, বাট তিন্নি মানা করেছিল যে দেখ এইসব নিয়ে তোরা এগোস না। এখন ও বলেছিল পড়াশোনার দিকে ধ্যান দেখ, হ্যাঁ, এগুলি অনেক আসবে, হ্যাঁ, কত ভালো ভালো ছেলে প্রপোজাল আসবে, অনেক আসবে, এগুলি ছাড়, এগুলি অনেক রকম প্রলোভন এখন দেখাবি, এগুলি ছেড়ে পড়াশোনার দিকে কনসেন্ট্রেট কর। তিনি কিন্তু বারবার বুঝিয়েছে। আর এটাও বলেছে ওরা কিন্তু প্রচণ্ড গোড়া, হ্যাঁ, নিজের সম্প্রদায় নিয়ে, নিজের কালচার নিয়ে ওরা কিন্তু মানবে না, তুই এর থেকে বেরিয়ে আস। কিন্তু বলছে হয়তো মানে আমার একটু অভিমান হয়েছিল, যেহেতু আমার বান্ধবী তো আমি ভালোই চেয়েছি, কিন্তু দেখো ওর একটা মানে অবুঝতার জন্য, বা ওর একটা না সামছি যেটাকে হিন্দিতে বলে, ওটার জন্য ওর জীবনটাই বরবাদ হতে চলছিল। কিন্তু যাই হোক, পরে নাকি
ওই দাদারও অন্য একটা মেয়ের সঙ্গে বিয়ে হয়, ডেফিনেটলি ওর সম্প্রদায়ের মেয়ের সঙ্গে বিয়ে হয়, এবং ইনফ্যাক্ট অনামিকারও একজন খুব ভালো রিনাউন্ড ডক্টরের সঙ্গে বিয়ে হয় ওনাদের সম্প্রদায়ে। তো সবই তো ভালো ছিল, কিন্তু তিনি বলছে আমি জানি না যে ওর আগের এই জিনিসটা কোথাও ওর হাজব্যান্ডকে বলেছে কিনা, তাই আর কি অনামিকা বলে সম্বোধন করা। তিনি এইখানে এই ঘটনাটা শেয়ার করার একমাত্র উদ্দেশ্য হলো, আমরা যতই আমরা বলি না আধুনিক যুগের মেয়ে বা আধুনিক সমাজে আমরা বসবাস করি, জানো তো, তথাপিও তোমরা একটা জিনিস দেখবে, সেটা ছেলে মেয়ে নির্বিশেষে, ছেলেরা যেমন পয়েন্ট আউট করে এমন না যে মেয়েরাও করে না, ছেলে মেয়ে নির্বিশেষে উভয়, জানো তো, যখন পয়েন্ট আউট করতে হয় সবার আগে কিন্তু একটা মেয়েকে পয়েন্ট আউট করে। ইনফ্যাক্ট মিতা, যখন এই ইনসিডেন্ট হয়েছে, মিতাও নাকি ওর বান্ধবীটাকেই দোষ দিয়েছে যে ও কেন এগোলো, ওর তো এগোনো উচিত হয়নি। এর জন্য তিন্নিও ওর উপর একটু মনে মনে যে ক্ষুণ্ণ হয়নি তা না, তো তিন্নি বলেছে তুই তাহলে আগে হাওয়া দিয়েছিলি কেন, তোর তো আগেই বোঝা উচিত ছিল যে এই রিলেশনটা এগোবে না। তো যাই হোক, ওইটাই বললাম না, দোষ যাই হোক, আগে কিন্তু মেয়েদের দিকে আঙুল ওঠে, তাই আমাদের মেয়েদের না অনেক সাবধানে থাকা উচিত। অনেকেই বলতে পারো যে এখন কি ওই যুগ আছে কি, তোমরা বিশ্বাস করো হয়তো ওরকম নেই, কিন্তু এখনো কিন্তু পয়েন্ট আউটটা একটা মেয়ের দিকেই ওঠে, তাই না, আঙুল ওঠে না, মেয়েটার দোষ থাকুক কি না থাকুক। তো হয়তো ইজি টার্গেট আগের থেকেও হয়েছে, এখনো পুরোপুরি কিন্তু যায়নি। আমার সঙ্গে আমি জানি তোমরা অনেকেই সহমত হবে। তো একটাই রিকোয়েস্ট করব, ভালোবাসার অন্ধ হয়ে একদম পুরোপুরি নিজেকে নিঃস্ব করে দিও না, ভালোবাসায় অন্ধ হয়ে নিজের আত্মসম্মানটাকে ধুলোয় মিশিয়ে দিও না, ভালোবাসায় অন্ধ হয়ে নিজের মা বাবার সম্মান এবং সবচেয়ে থেকে বড় কথা নিজের জীবনের যে তোমাদের একটা কেরিয়ার বানাতে হবে, একটা উদ্দেশ্য, সেটা ভুলে যেও না। সবচেয়ে থেকে তো আরেকটা ইম্পর্টেন্ট কথা, যেই মানুষটাকে ভালোবাসছো আদৌ কি তোমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট, আদৌ কি সে বিশ্বাসযোগ্য, সেটা কিন্তু প্রথমে যাচাই করে নেওয়া প্রচণ্ড উচিত। 1-2 বছর না, অনেকটা বছর, অনেকটা ভালো করে কথা বলো, ভালো করে ওর সঙ্গে টাইম স্পেন্ড করো, ওর বন্ধুদের সঙ্গে কথা বলো, আশপাশের সঙ্গে। এটা একটা টাইমের ম্যাটার, অনেক টাইম কনজিউমিং ব্যাপারটা, কিন্তু তথাপিও হয়তো টাইম কনজিউমিং হলেও তুমি যদি এইরকম না ঠকতে চাও, তাহলে হয়তো কিছু সময় হয়তো এই রিলেশনে দেওয়া উচিত। এটা তো আমার বক্তব্য, তোমাদের বক্তব্য কি প্লিজ জানাতে ভুলো না কমেন্ট সেকশনে। আর ঘটনা পাঠিয়ে দাও। আর এখানে তো জানো জীবনমুখী লাভ স্টোরি থেকে ধরে এভরিথিং, তোমাদের কষ্ট এভরিথিং কিন্তু আমি এখানে শেয়ার করি। নেক্সট এপিসোড, যেহেতু ভ্যালেন্টাইন্স ডে একদম কাছাকাছি, একটা ভালোবাসার ঘটনা নিয়ে আসবো। ওটা এসে মানে প্রায় 1.5-2 মাস আগে আমি এসেছে, তো আমি স্পেশালি ভ্যালেন্টাইন্স ডের জন্যই রেখেছি। তো চলো আজকের এপিসোডটা বন্ধুগণ আমি এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হবে। টিল দেন বাই বাই, সি ইউ সুন, নমস্কার।